আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলা একটা প্রবাদ আছে, অতি বড় বড় না ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মরে খাবে। এর অর্থ হলো যে অতি অহংকার বা বড়াই পতনের কারণ। আবার আপনি যে অতি নমনীয় হবেন সেটাও কিন্তু আপনি অবহেলার পাত্র হতে পারেন। সেজন্য মধ্যপন্থা বা ভারসাম্য বজায় রাখাই শ্রেষ্ঠ। এই কথাগুলো কী জন্য আপনাদেরকে এই ভিডিওর প্রথমে বললাম, অবশ্যই সেটা বলবো। তার আগে একটা ছবি দেখায় আপনাদেরকে। দেখুন, এই ছবিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং মাননীয় সেনাপ্রধান আছেন, এবং পাশে আরও দুই বাহিনীর প্রধান আছেন, আরও অনেকে আছেন। এই ছবিটা দেখে আপনার কাছে কী মনে হইতেছে? এটা কি কোনো রাজনৈতিক দলের ছবি নাকি একটা রাষ্ট্রীয় ছবি? কোনটা মনে হইতেছে আপনার কাছে? আমি তো দেখে আমার কাছে মনে হতেছে এটা একটা রাষ্ট্রীয় ছবি। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধান তারা একত্রিত হেঁটে যাচ্ছেন। এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু ওই যে আমি যাদেরকে অকাল পক্ষ বলি, ওই যে আমি প্রথমে প্রবাদ বাক্য বললাম, অতি বড় বড় না ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। এই যে সার্জিস আলম এই ছবিটা অ্যাড করে তার ফেসবুক পেজে পোস্ট দিচ্ছেন। যে লেখাগুলো তিনি সেখানে লিখছেন সেই লেখাগুলো পড়ে আমার কাছে সর্বপ্রথম ওই প্রবাদটার কথা মনে পড়ে গেল যে তাইলে কি সব কিছুই এখন নিজেদের বিরুদ্ধে বিপক্ষে চলে যাচ্ছে সার্জিস আলমদের জন্য? তারা তো এমনি একটা লিক আতঙ্ক নিয়ে চলাফেরা করেন। তারা তারা যখন সরকারে ছিলেন তখনই তো আওয়ামী লীগ আতঙ্ক তাদের তাড়া করছে। এখন তো সরকারে নাই, এখন তো আরও সেটা তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে বর্তমান যে সরকার, সেই সরকার যেভাবে সংবিধান অনুযায়ী চলতেছে, এতে তো তাদের ওই সার্জিসদের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তারা তো সংবিধান তো মানতেই তারা নারাজ। এই ছবিটা যে প্রথমে আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে একটা সাংবিধানিক নিয়ম, যেখানে যেরকম সেরকমভাবে যেতে হবে। তারা যে সরকারকে নিয়োগ করছিল, অর্থাৎ সার্জিস আলমরা, সেই সরকার তো সংবিধান মানে নাই। মহামান্য রাষ্ট্রপতি প্রকাশ করছে, সেইটার অবশ্যই অ্যাকশন আমরা দেখতে পাবো। হয়তো আর কয়েকটা দিন আমাদের ধৈর্য ধরতে হবে। দেখেন, আমি আপনাদেরকে সার্জিস আলমের সেই পোস্টটি একটু পড়ে শোনাতে চাই, পাশাপাশি আলোচনা বিশ্লেষণও করতে চাই। দেখেন তিনি কি বলছেন, পাশাপাশি আপনাদের মতামতটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। তিনি লেখাটা শুরু করছেন এভাবে, দেখেন, এটাই ছিল 2026 সালের নির্বাচনের চিত্র। মানে এই ছবিটা শেয়ার করে বলতেছে যে এটাই ছিল 2026 সালের নির্বাচনের চিত্র। বিএনপি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখলো এককভাবে তারা কখনোই জাতীয় নির্বাচনে জিততে পারবে না এবং সরকার গঠন করা সম্ভব হবে না, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হলো। প্রত্যেকটা আসনে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে গোপন বৈঠক করলো। যত অপরাধী হোক না কেন তাদেরকে জামিন করানোর কিংবা সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার কমিটমেন্ট করলো। এই যে প্রথমে তিনি যে লেখাগুলো লিখছেন, এটা কিসের জন্য লিখছেন? ওই ছবিটা দেখে লিখছেন। কেন ওখানে রাষ্ট্রপতি আছেন, কেন সেনাপ্রধান আছেন, কেন তিন বাহিনীর প্রধান আছেন, এটাই তো তাদের চোখে বেজে আসতেছে। কিন্তু এটা তারা বুঝতেই পারতেছে না যে এটা সাংবিধানিক নিয়ম। আর যেটা তারা বললো, হ্যাঁ ঠিক আছে, আমরা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ভোটারদের টানার জন্য বিএনপির প্রার্থী বা বিএনপির লোকদেরকে কথা বলতে শুনছি, পাশাপাশি এটাও তো শুনছি তাদের জোটের লোকদেরই জান্নাতের টিকিট বিক্রি করা, 18 কোটি নামাজের সওয়াব একবারে দেওয়ার কথাও তো আমরা শুনছি। বিষয়টা বোঝার চেষ্টা করুন। তারপর তিনি লিখছেন, ফলে বিএনপি আওয়ামী লীগ প্রশাসনের একাংশ এবং দেশের ও দেশের বাইরে কিছু এজেন্ট একসাথে মিলে এই নির্বাচন করলো এবং ক্ষেত্র বিশেষে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করলো। মানে এই যে কথাগুলো তিনি বললেন, মানে কি বলেন, নিজেই নিজের বিপক্ষে কথাগুলো বলতেছেন না? আপনার কাছে কি মনে হয়? ওই যে থুতু এমনভাবে ফেলা উচিত না যে থুতু নিজের শরীরে এসে লাগে। তাদের সরকার একটা নির্বাচন দিচ্ছে, এই সার্জিসরা যে সরকারকে নিয়োগ করছিলেন সেই সরকারই তো নির্বাচন আয়োজন করছেন। তারা নিজেরা সরকারে থেকে মাত্র 6টা আসন পেয়েছেন। সরকারে না থেকে যদি নির্বাচন করেন একটা আসনও তো পাবেন না আমার মনে হয়। তাইলে যদি ভোট ইঞ্জিনিয়ারিং হয় তাদের সরকারই করছে। এখন দেখেন কিভাবে কথা বলতেছে। তারপরে লিখছেন যে
আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আবার সেনাবাহিনীর অফিসারদেরকে খুন করেছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মস্করা করা ছাড়া কিছুই নয়। মানে ওই মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় সেনাপ্রধান এবং আরও বিমান বাহিনী নৌবাহিনীর প্রধান যে ওখানে আছেন তাদেরকে বলতেছেন আওয়ামী লীগের লোক। তারা তো এটাই ভাবছেন অতীতে, কিন্তু তারা যে সার্বভৌমত্বের জায়গা ধরে আছে, মানে ওইটা তো ব্যক্তি হিসাবে দেখার কিছু নাই। কোন সরকার নিয়োগ দিল এটা তো বড় কথা না, তিনি কোথায় আছেন, ওই আসনটা কি। রাষ্ট্রপতি মানেই ওই রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রতি। এখন তাকে কে নিয়োগ দিছে ব্যক্তি হিসাবে তো ধরার কিছু নাই, সেটাই তারা মনে করতেছেন। তারপরে লিখছেন যে যে আওয়ামী লীগ জনাব তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাসনে পাঠিয়েছিল, 17 বছর দেশে আসতে দেয় নাই, বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছিল, তার শরীরকে বিষাক্ত করে তুলেছিল, হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করেছিল, ঘরে থাকতে দেয় নাই, সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বিএনপি, এই কথা বলতেছে। তাইলে আমি আপনাদেরকে বলি যে বিগত 18 মাসে, গত 18 মাসের দিকে যদি তাকান, এই এনসিপি বা দেশবিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষে তো কোনোভাবেই সম্ভব না আওয়ামী লীগকে দাবিয়ে রাখা বা আওয়ামী লীগকে বাধা দিয়ে রাজনৈতিক ময়দানে না আসতে দেওয়া। তারা কি করছে? রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে, পাশাপাশি বিএনপিকে ব্যবহার করছে। এখন যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেছে, তারা তো গণতন্ত্রের পক্ষে, বহুদলীয় গণতন্ত্র চায়, আওয়ামী লীগ আসুক, যারা ফ্রেশ রাজনীতি করুক, এইটা তাদের কাছে সহ্য হচ্ছে না। তারা মনে করতেছে কেন বিএনপি এখন আওয়ামী লীগকে থামানোর চেষ্টা করতেছে না। কিন্তু এইটা তো দিবা স্বপ্নের মতো, তাই না? দিবা স্বপ্ন তারা দেখতেছেন। সেজন্য আমি বললাম যে তারা যেদিকেই তাকাচ্ছে শুধু দেখতেছে যে সব কিছু নিজেদের বিরুদ্ধে চলে যাচ্ছে। মানে তার লেখাগুলো পড়ে কিন্তু এরকমই মনে হয়। তারপরে তিনি এখানে বলছেন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মনে রাখবেন। এখন দেখেন, মানে স্থানীয় পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের তিনি কি বলে যে ব্রেন ওয়াশ করার চেষ্টা করতেছেন। তাকে আদৌ সম্ভব? সময়ের পরিক্রমায় আপনারা যদি আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত হন, তাহলে তার দায় আপনাদের নেতা জনাব তারেক রহমানকে নিতে হবে। এই কথাটা বলার মাধ্যমে সার্জিস আলম যে ভুলটা করলো আমার মতে, যে একটা রাজনৈতিক দলের তৃণমূলের কর্মীদেরকে সেই রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা প্রধান তার বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা। এইটা তো আমি মনে করি যে বিএনপির পক্ষ থেকে যদি বলে যে এই পোস্টের পরিপ্রেক্ষিতে অ্যাকশন নেবে, আইনগতভাবে অ্যাকশন নিতে পারে। তারেক রহমান হলো বিএনপির সর্বোচ্চ নেতা এবং বাংলাদেশের বর্তমানে তিনি প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে তার দলের তৃণমূলের কর্মীদেরকে আহ্বান জানাইতেছেন যে আপনাদের সকল কিছুর জন্য তিনিই দায়ী থাকবেন, মানে তার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করতেছে। মানে কি ব্রেন নিয়ে চলে। শেষের দিকে লিখছেন যদি জুলাই অভ্যুত্থানের রাজপথে নামা আমাদের যে কোনো সহযোদ্ধাদেরকে আওয়ামী লীগের দ্বারা আবার হতে হয় কিংবা রক্ত দিতে হয়, তাহলে তার দায় জনাব তারেক রহমান ও বিএনপিকে নিতে হবে। জনাব তারেক রহমানকে আজকের অ্যাপ্রোচের জন্য ধিক্কার জানায়। তারা জানাইতে পারে, তারা তো সংবিধান মানে না, সংবিধান যারা মানবে তাদেরকে তো তারা দেখতে পারবে না, সাজেস্ট, এটা ঠিক কথা। কিন্তু ওই যে আমি প্রথমে বললাম যে ভয়, সেই ভয়টা শেষে ফুটে উঠছে যে আওয়ামী লীগ তো আসতেছে, আওয়ামী লীগ দ্বারা যদি তাদের কিছু হয় তাহলে তারেক রহমান দায়ী থাকবে। মানে যে সমস্ত কথা একেবারে ঠোঁটের মানে কি বলে যে ডগায়, জিব্বার ডগায় আসে, কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে, বিভিন্ন কমিউনিটির কারণে সেগুলো প্রকাশ করা হয় না। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত সার্জিস আলমের এই পোস্টের পরিপ্রেক্ষিতে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।